হাতটা বাড়াও। মেয়েটা হাত বাড়ালো না। পুরুষটা পুনরায় বলল, হাত বাড়াও। এবার সিমাত পড়ল বিপাকে। কোন হাত বাড়াবে? ডান হাত নাকি বাম হাত? পুরুষটা বোধহয় ধৈর্য ধরতে পারল না, তাই সে নিজ থেকেই বা হাত টেনে নিল, পরিয়ে দিল হিরে খচিত ব্রেসলেট। সীমাতের সর্বাঙ্গে কেমন হিম ধরেছে, সে কথা বলতে পারছে না। সম্ভবত একটু ঢিলে হয়েছে, আসলে মাপটা বুঝতে পারিনি। সীমাত এবারও চুপ। তার অন্তরের ঝড় থামছে না। অথচ তিন কবুল বলে মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে। ইজাজ কথা বলল না, ফ্রেশ হতে চলে গেল। সীমাত এবার মুখ তুলে চাইল। পুরুষটাকে পেছন থেকে দেখেই ওর শরীর কেমন কাঁপছে, চোখে নেমে এলো ব্যথা। মানুষটা তাকে নিশ্চয়ই দয়া করেছে। চোখে মুখে পানি দিল ইজাজ। আনিসুল সাহেবকে মানাতে গিয়ে বেশ বড় ত্যাগ করতে হলো তাকে। বোনের ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হলো। যদিও শুরুর দিকে আনিসুল সাহেব রাজি ছিলেন না, ভাগ্নির প্রতি স্নেহ যেন তার একটু বেশি। রেহানের থেকে 6 বছরের ছোট সীমাত, আর রেহানের থেকে ইজাজ আরো 5 বছরের বড়। সেই হিসেবে ইজাজ আর সীমাতের সম্পর্কটা সম্ভব নয়। 11 বছরের বড় পুরুষের সাথে সীমাতকে বিয়ে দিতে চাননি আনিসুল। এর জন্য ইজাজকে কম কাঠখড় পোড়াতে হলো না। ভদ্রলোক ভাগ্নেকে নজরছাড়া করবেন না, অন্য কারোর সাথে বিয়েও দিবেন না। ইজাজ চোখে মুখে পানি দিল। বিয়ের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফ্রেশ হয়ে এসে দেখলো সীমাত একইভাবে বসে আছে। ইজাজ একটু ধীর সুরে বলল, ভারী জামা কাপড় বদলে আসো। সীমাত কোনো কথা ছাড়াই উঠে গেল। ইজাজ পরিপাটি হয়ে উঠতেই দেখলো সীমাত বাথরুমের কাছে দাঁড়িয়ে। মেয়েটা ভয় পাচ্ছে। ওখানেই দাঁড়িয়ে কেন? সীমাতের মাথা নত। সে পা দ্বারা মেঝেতে স্লাইড করছে। কিছু খাবে? দুদিকে মাথা নাড়ালো সীমাত। সে খাবে না। ইজাজ এগিয়ে এলো, এক নজরে মেয়েটাকে দেখে নিল। স্ত্রী হিসেবে সীমাত নিশ্চয়ই সুন্দরী, তবে ওর সময়ের প্রয়োজন। সীমাতেরও তাই। বারান্দায় আসো। ইজাজ এগিয়ে গেল। সীমাত চলতে পারছে না, ওর দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটার সাথে সীমাত কখনোই ভালো মন্দ দুইটা কথা বলেনি। আকাশে বিশাল চাঁদ, আজ নিশ্চয়ই পূর্ণিমা। সীমাত পাশে এসে দাঁড়িয়েছে। ওর উপস্থিতি বুঝে কথা বলেনি ইজাজ। মেয়েটার মনে সংশয়, ইজাজকে তাকে প্রত্যাখ্যান করার কথা বলবে। এমনটা হলে সে অবাক হবে না। হাজারটা ভয় সংকোচের দেয়াল ভেঙে দিয়ে এজাজ বলল, ভালোবাসা একদিনে হয় না, এমন কোথাও নেই ভালোবেসেই বিয়ে করতে হবে। বিয়ের পরও ভালোবাসা হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকেই সুখী হয়েছে। আমি তোমায় মন থেকে মেনে নিয়েছি, তাই আনইজি ফিল করো না। তুমি আমার স্ত্রী সীমাত। মেয়েটার সমস্ত শরীর যেন সুখে বয়ে গেল। হাত কাঁপতে শুরু করেছে। এজাজ পুনরায় বলল, হয়তো সময় লাগবে, তবে সম্পর্কটা আগাবে, দ্বিধা ছাড়াই আগাবে। সীমাত এবারও কথা বলতে পারল না। ইজাজ নিজে থেকেই বলল, হাতটা দাও। সীমাত এবার হাত বাড়ালো। ইজাজ তার দুহাত নিয়ে তুলে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। এই অনুভূতি, ভালো লাগা সীমাতের জন্য নতুন, খুবই নতুন। সুখে ওর কান্না আসতে চাইছে। সত্যি কি মানুষটা তাকে ভালোবাসবে? সকালের মিষ্টিরও চোখে মুখে লাগতেই ঘুম ছুটে গেল সীমাতের। অনেকগুলো দিন পর তার ভালো ঘুম হয়েছে। সে চোখ খুলে দেখল অন্য একটা রুম। সে ভীত হয়ে পড়ল। এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিল সে। তারপর মনে হলো ইজাজের সাথে তার বিয়ে হয়েছে। মানুষটা তাকে এই বিদেশের অধিকারও দিয়েছে। সবটা মনে করে একটুখানি হাসলো সে। হয়তো ওদের সম্পর্কটা সত্যি আগাবে। ইজাজ পাশে নেই, অর্থাৎ জিম করতে গেছে। শরীরচর্চায় ভীষণ মনোযোগ তার। ও বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুরো বাসাটার দারুণ ভিউ পাওয়া যায়। একটু চারপাশে নজর বোলাতেই এজাজকে দেখা গেল। ছেলেটা পুশ আপ করছে। উন্মুক্ত পিঠ, বাহুগুলো দেখা যাচ্ছে। সীমান্তের ভেতর থেকে অনুভূতি এসে গেল। সে নজর সরিয়ে নিল। পুনরায় ভাবল মানুষটা তার স্বামী, তাই আবার চাইল। দেখতে লাগলো মন ভরে। মাত্র কিছু ঘন্টা। এই কিছু ঘন্টায় ওর হৃদয়ে ভালোবাসা জাগ্রত করলো। অথচ দুদিন পূর্বেও এমন কোনো অনুভূতি ছিল না। দরজা খুলতে চমকে তাকালো সীমাত। ইজাজ তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছে। সরি, তোমায় না ডেকেই বেরিয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? না, ঠিক আছি। আচ্ছা, আমি শাওয়ারে যাচ্ছি, এরপর তুমিও শাওয়ার করে নিও। সীমাত মাথা নাড়ায়। যদিও তাদের মাঝে এমন কোনো সম্পর্ক হয়নি যাতে করে শাওয়ার ফরজ হয়, তবুও শাওয়ার নেওয়াটা জরুরি। ইয়াস গোসল শেষ করলে সীমাত গোসলে গেল। মেয়েটা শুনেছিল ইয়াস নাকি কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না, এটা তার অপছন্দ। অথচ ভাগ্য দেখো, মানুষটা আজ নিজে থেকে সমস্তটা শেয়ার করে চলেছে। এক পর্যায়ে বেনারসির দিকে চোখ যায় ওর। শাড়িটা লাল রঙের নয়, এটা নীল রঙের শাড়ি। এজাদের পছন্দ নাকি নীল।
সিমাত একটু ভেবে দেখল ইয়াজ আর সে বিপরীত, অথচ মানুষটা কেমন মানিয়ে নিয়েছে। এই ভেবে একটু মন খারাপ হলো। ও ভাবলো ইয়াজের পছন্দ মতন করে নিজেকে গড়ে তুলবে। মাত্র কিছু সময় সিমাত নিজেকে ইয়াজের মনের মতন করে গড়ে তোলার জন্য মরিয়া হয়ে উঠল। এ জীবনে প্রেম শব্দটা আগে কখনো আসেনি, তাই সিমাত চায় নিজের সবটুকু ইয়াজের নামে উৎসর্গ করে দিতে। ইয়াজের সম্বন্ধটা প্রথম দিকে কেউ মেনে নিতে চায়নি, তবে রোখা স্বভাবের জন্য নিষেধটাও বহাল হয়নি। ইয়াজ আপন মনে নাস্তা করছে, সিমাত নত হয়ে দাঁড়িয়ে। ইয়াজ সিমাতকে বসতে বলা হলো। বিকালের দিকে সাজিয়ে গুছিয়ে পরীর মতন বানানো হলো তাকে। ইয়াজ নিজের ঘরে কিছু ফাইলের জন্য এসেছিল। এসে দেখলো সিমাত বসে আছে। মেয়েটাকে এক নজর দেখে বলল, সুন্দর লাগছে। ওইটুকুতেই সিমাত গলে গেল। ওর হৃদয়ে কম্পন হলো। মনে হলো পৃথিবীর সমস্ত সুখ বুঝি এসে গেছে। সন্ধ্যায় পার্টিতে ইয়াজের দায়িত্বশীল আচরণ সিমাতকে আরো বেশি মুগ্ধ করলো। এতদিন মনে হয়েছে ইয়াজ বুঝি মুডে চুজি মানুষ, অথচ এখন মনে হচ্ছে এই মানুষটার মতন ভালো মানুষ আর কোথাও নেই, কোথাও না। সময়ের স্রোতে সিমাত আর ইয়াজের সম্পর্কটা সহজ হয়ে গিয়েছে। ইয়াজের কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছিল সিমাত। অমন সময় ঘরে এলো ইয়াজ। একটা আউটফিট রেডি করো তো, জরুরি মিটিং পড়েছে। সিমাত চট করে একটা আউটফিট নামিয়ে নিল। ইয়াজ তৈরি হয়ে যাবার পূর্বে বলল, বিকেলে এসে ঘুরতে নিয়ে যাব, রেডি হয়ে থেকো। সিমাত মাথা নাড়ালো। মেয়েটা এত কম কথা কেন বলে? ইয়াজ কাছে এলো। অধিক লম্বা হওয়ায় নিচে হতে হলো তাকে। এত কম কথা কেন বলো? একটু স্বাভাবিক হও কেমন। তারপর মুচকি হাসলো ইয়াজ। মানুষটা আজকাল খুব হাসে, অথচ আগে এতটা খুশি নজরে আসেনি। যাওয়ার পূর্বে সিমাতের মাথায় হাত বুলিয়ে দিল ইয়াজ। সিমাত খোলা দৃষ্টি নিক্ষেপ করলো, ইয়াজও তাই। দুজনের দৃষ্টি কেমন মিশে গেল। ইয়াজ আবার হাসলো, অথচ সিমাত লজ্জায় মিয়ে যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি। বিয়ের পর ইয়াজ যেন সিমাতকে আগলে রাখতে শুরু করেছে। ভালোবাসা কতটুকু জন্মেছে সেটা সিমাত জানে না, তবে এইটুকু জানে, বুঝে মানুষটা ওকে ছাড়বে না। সিমাত লাল রঙের একটা শাড়ি নামিয়ে নিল। এটা ইয়াজি এনে দিয়েছিল। ছেলেটার নাকি নীল রং পছন্দ, অথচ একদিন হুট করেই এই লাল শাড়িটা এনে দিল। এই রহস্য সিমাত এখনো বুঝতে পারল না। সে হালকা সাজে নিজেকে সাজিয়ে নিল। ইয়াজ বাড়ি ফিরে এসে দেখলো সিমাত তৈরি হয়ে গিয়েছে। ওদের বিয়ের প্রায় 1 মাস খানেক হতে চলল, অথচ হানিমুনটা হয়ে ওঠেনি। ইয়াজের হাতে মোটামুটি লম্বা এক ছুটি। হাতের ঘড়িটা খুলে নিয়ে সিমাতের কাছে এলো। সিমাত কিন্তু নজর রাখতে পারল না। সে নিচের দিকে তাকিয়ে ইয়াসের লম্বা শক্তপোক্ত হাতের সাহায্যে সিমাতের বাহু চেপে ধরে কিছুটা কাছে টেনে নিল। এতে অদ্ভুতভাবে কম্পিত হলো মেয়েটা, অথচ এমন না আজই ইয়াজের এতটা কাছাকাছি এসেছে। বিয়ের সপ্তাহখানেক যেতেই ইয়াস তার সর্বোচ্চ ভালোবাসা সিক্ত করেছে ওকে। ও লজ্জায় নত হওয়া মুখটা দেখলেই উল্টোটাই মনে করবে। সিলেট যাচ্ছি। পাহাড় ভালো লাগে তো? হুম। এছাড়া অন্য কোনো পছন্দ আছে? হুম। সিমাতের কথায় মৃদু হাসলো ইয়াজ। সে জানে মেয়েটা পাহাড় বেশি পছন্দ করে, অথচ ইয়াজের সমুদ্র পছন্দ। ওদের দুজনের মাঝে মিলের চেয়ে অমিলটাই বেশি, অথচ দুজনই মানিয়ে নিয়েছে। ভালো লাগা ভালোবাসাকে পাশ কাটিয়ে গুরুত্ব দিয়েছে সম্পর্কটা। নিচে নামতেই ইয়াজের মা রাজিয়া ও ছেলের বউকে দোয়া পড়ে দিলেন। ওদের বিদায় জানাতে এসেছে সকলে। রেহান ওদের একটু দাঁড়াতে বলল, উপরে উঠে গেল। নেমে এলো ক্যামেরা হাতে নিয়ে। সিমাতের অধর জুড়ে হাসি। পছন্দ হয়েছে সুন্দরী। খুব। আচ্ছা, অনেক অনেক ছবি তুলবে কেমন? থ্যাংক ইউ। রেহান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। ইয়াজ গাড়ি পার্কিং থেকে নিয়ে এসে সকলের থেকে বিদায় নিল। গাড়ি চলতে শুরু করেছে। এক পর্যায়ে ইয়াজ বলল, ফটোগ্রাফির শখ রয়েছে তোমার? কিছুটা চমকে গেল সিমাত। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইয়াজ না তাকিয়েই বলল, মনকে সর্বদা গুরুত্ব দিবে। তোমার ভালো লাগাটা আমার কাছে সবচেয়ে দামি, তাই কিছু প্রয়োজন কিংবা অপ্রয়োজনে জানাতে ভুলবে না। সিমাত নত হয়ে রইল। ইয়াজ বুঝে না মেয়েটা কেন তার সাথে সহজ হতে পারে না। ড্রাইভ করছে ওরা, তবে ফিরবে ফ্লাইটে। ইয়াজ ক্লান্ত। মাঝে লাঞ্চ করেছিল, তবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সিমাত একবার ঘুমিয়েছিল। উঠে দেখলো হোটেল রুমে ইয়াজ কোলে করে এনেছে। লোকজন দেখেছে নিশ্চয়ই। এসব ভেবেই লজ্জায় মেয়েটা লাজুক হয়ে রইল। ইয়াজ শাওয়ার নিয়ে এসে দেখে সিমাত উঠে গেছে। ছেলেটার উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমেছে। সিমাত চোখ বন্ধ করে ফেলল। ওর এই অবস্থা দেখে ইয়াজ হাসলো। কাছে হলো এবার, দুহাত মুঠে নিয়ে বলল,
এমন করছো যেন এইভাবে আগে কখনো দেখোনি। ইয়াজের একটা শব্দ তোলপাড় করে দিল সীমাতের হৃদয়ে। ইয়াজ নিজেও ক্লান্তি ঠেকাতে বধূকে খুব করে চাইছিল। সেই বৃষ্টিস্নাত সন্ধ্যাটা সীমাত আর ইয়াজের জন্য খুব মধু হয়ে এলো। সীমাত ঘুমিয়ে আছে, শরীরে ইয়াজের শার্ট যা ঠেকেছে হাঁটু অবধি। ইয়াজ মৃদু হেসে মেয়েটার শরীরে কম্বল জড়িয়ে দিল। তৈরি হয়ে নেমে এলো কিছু ফর্মালিটি আর রাতের ডিনার অর্ডার করতে। ফিরে এসে দেখলো সীমাত উঠে গেছে। মেয়েটা ইয়াজকে দেখে নিজেকে আবৃত করার চেষ্টা করছে। ওর অস্বস্তি দেখে ইয়াজ বারান্দায় চলে এলো। অথচ মেয়েটা একটু আগেও ইয়াজের বুকে শুয়েছিল। বেশ কিছু সময় যেতেই ইয়াজ ডাকলো। হয়েছে? জি। ঘরে প্রবেশ করলো ইয়াজ। সীমা চুলে চিরুনি করছিল। আয়নায় তাকাতেই দুজনের চোখাচোখি হলো। সীমাত লজ্জায় নুইয়ে পড়ল। ও বুঝে না এত লজ্জা কেন ওর। নিজের স্বামীর কাছে এত লজ্জা কেন পেতে হবে। কলিং বেল বেজে উঠল। খাবার এসেছে। রিসিভ করে নিল ইয়াজ। সীমাত ফ্রেশ হয়ে এসে দেখলো খাবার সাজিয়ে নিয়েছে ইয়াজ। আজও সীমাতের পছন্দের সব কিছু। অথচ সে জেনেছিল এসব ইয়াজের ভালোই লাগে না। ছেলেটা যখন নিজের পছন্দের এড়িয়ে তৃপ্তি নিয়ে এসব খাচ্ছিল, তখন সীমাতের দুচোখ বেয়ে নেমে এলো, যা লক্ষ্য করলো ইয়াজ। কি কাঁদছো কেন? মেয়েটা পারল না উত্তর দিতে। সে নিজেও ভেবে পায় না সৃষ্টিকর্তা এতটা ভালোবাসা লিখেছিল ওর ভাগ্যে। সে রাতে জেগেছিল সীমাত। পুরো রাত জেগে শুধু ইয়াজকে দেখেছে। ছেলেটা তাকে শক্ত আলিঙ্গনে ঘুমায়। এটা কেমন অভ্যাসে পরিণত হয়েছে। যেদিন ইয়াজ থাকে না সেদিন একা লাগে সীমাতের। মনে হয় পৃথিবীটা থমকে গিয়েছে। শুধু চলমান সে, ভয় হয় বড়। সীমাতের উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে ইয়াজের কপালে চুম্বন করে। ছেলেটা ঘুমিয়েছে বিধায় এই অসাধ্য সাধন করতে পারল মেয়েটা, নতুবা কখনোই পারত না। সিলেটের সময়টা সীমাতের জন্য সেরা ছিল। অনেক কিছু শিখেছে সে। ফটোগ্রাফি কি করে করতে হয় সবটা ধরে ধরে শিখিয়েছে ইয়াজ। আজ ওদের ফেরার পালা। ফ্লাইটে ফিরছে বিধায় তেমন ক্লান্ত নয়, তবুও জার্নির ধকল কিছুটা থেকেই যায়। বাসায় এসে চমকে গেল ওরা। দেখলো বিনি আর বিলকিস ড্রয়িং রুমে বসে আছে। সীমাতকে দেখে ছুটে এলো বিনি, এসে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে। রেগে আছিস খুব? মাফ করে দে সীমাত। বিলকিস কান্নায় ভেঙে পড়েন। সীমাত সারাটা জীবন দুইটা মানুষের ভালোবাসা কামনা করেছে, তাই হয়তো আবেগ লুকাতে পারলেন না। ইয়াজ এসবে খুশি হতে পারছে না। এই মা মেয়েকে ওর একদমই ভালো লাগে না। তবে বের করে দেওয়ার মতন মন মানসিকতা ওদের নেই। যেহেতু দুদিন বাদেই রেহান আর রুহির বিয়ের অনুষ্ঠান, তাই ওনাদের থাকতে বলা হয়েছে। সীমাতকে খুব বেশি খুশি দেখাচ্ছে। ইয়াজ একটু হতাশার শ্বাস ফেলল। যদিও নানান কথা বলছে সে চাইল সীমাতের এই খুশি দীর্ঘস্থায়ী হোক। ইয়াজ শাওয়ার নিয়ে চুল মুছছিল। এমন সময় ঘরে এলো বিনি। অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেছে। সীমাত যখন কাপড়গুলো কাবার্ডে রাখছিল, বিনি এসে জড়িয়ে ধরল। কিরে, তুই দেখি পুরোদম মেয়ে কিন্নি হয়ে গিয়েছিস। তেমন না। দেখছি তো, বর সামলাচ্ছিস, ঘরও সামলাচ্ছিস। কথাটা পাল্টাতে সীমাত বলল, লাঞ্চ করবি না? বেলা হয়েছে তো। করবো, তাই তোকে নিতে এসেছি। আচ্ছা, আমি আসছি। বিনি পুরোটা সময় ইয়াজের দিকে তাকিয়েছিল। উন্মুক্ত পিঠ, পেশিগুলো ফুলে উঠেছে। সুঠাম ফর্সার শরীর মনকে জাগিয়ে তোলে। বিনি একটু হেসে বলল, ঠিক আছে, আয়, আমি যাচ্ছি। বিনি চলে গেল। সীমাত নিজে অস্বস্তি বোধ করছিল। ইয়াজের দিকে ফিরে বলল, সীমাত, একটা কথা মনে রাখবে, যে যতই আপন হোক না কেন তাকে শতভাগ বিশ্বাস করবে না। চারপাশে অনেক কিছু থাকবে, আছে, যা তুমি জানবেও না, তাই সব সময় সচেতন থাকবে। কথা বলেই সীমাতের কপালে ঠোঁট ঠেকালো ইয়াজ। মেয়েটা যে কি হলো, আজ নিজে থেকেই জড়িয়ে ধরল। বুকে মাথা ঠেকিয়ে শুনতে লাগলো প্রিয় স্বামীর হৃদস্পন্দন। হলুদের অনুষ্ঠান। মেয়েদের জন্য অনেকগুলো শাড়ি আনা হয়েছে, তবে ইয়াজ সীমাতের জন্য আলাদা করে এনেছে। এই শাড়িটা খুব স্পেশাল করে বানানো। সীমাত সেটা পরতে এনেছিল, অমন সময় এলো বিনি। তার মন খারাপ। কি হয়েছে? না, কিছু না। বল। শাড়িগুলো আমার পছন্দ হয়নি, সবই একরকম পরবে। তাতে কি, এটা তো ভালো। কোথায় ভালো? ভালো হলে তুই কি আলাদা পরতি? সীমাত বুঝতে পারলো না সে কি বলবে। বিনি মন খারাপ করে তাকিয়ে রইল। তারপর দেখতে লাগলো সীমাতের শাড়িটা। এটা তো খুব সুন্দর। আঁচল টেনে নিয়ে শরীরের ওপর দিল। আয়নায় নিজেকে দেখে বলল, দেখ কি মানিয়েছে আমায়। সীমাত পুরো সময় চুপ।
সে কিছুই বলতে চাইছে না। এবার বিনি বায়না ধরল। বিনি, অন্য শাড়ি আনিয়ে দিচ্ছি। অন্য শাড়ি কেন? এটা দিলে কি হবে? ওটা উনি দিয়েছেন। বিনি কোনো কথা ছাড়াই শাড়ি নিয়ে বেরিয়ে গেল। সিমাত ভ্যাবলার মতন তাকিয়ে রইল। ও কিছু বলবে তারও উপায় নেই। হলুদের শরীরে সিমাতের শরীরে অন্য শাড়ি দেখে যা বোঝার বুঝে নিল ইয়াজ। তবে সে চুপ রইল। ইয়াজ সুন্দর পাঞ্জাবি পরেছে, তাকে দেখে যে কেউ মুগ্ধ হবে। বিনি এসে দেখল সিমাতের পাশে দাঁড়িয়ে আছে ইয়াজ। এই পুরুষটার প্রতি নজর লেগেছে ওর, কিছুতেই মাথা থেকে বের করা যাচ্ছে না। ইয়াজ তখন সিমাতের বাহু জড়িয়ে ধরে কিছু বলছিল, অমন সময় বিনি ডেকে উঠল। এই সীমাত, একটু শোন তো। অসহায় নজরে তাকালো সিমাত। ইশারায় যেতে বলল ইয়াজ। তার ভালো লাগছে না। বিনি মেয়েটা সুবিধার নয়। সিমাত অনেকক্ষণ ধরে গিয়েছে। ইয়াজ অন্য কাজে ব্যস্ত হলো। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। জনে জনে মানুষ উপস্থিত হলো। রুহি আর রেহানকে হলুদ লাগানো হচ্ছে। ইয়াজ ভিড় পছন্দ করে না, তাই সে আড়ালে ছিল। ঠিক সে সময় একটা হাত ওর গালে স্পর্শ করলো। পেছনে চেয়ে দেখলো বিনি খিলখিল করে হাসছে। বা, আপনাকে তো হলুদ লাগানোর পর অনেক সুন্দর লাগছে। ইয়াজ রাগান্বিত বোধ করলো, মুখে সেটা প্রকাশ করলো না। আগে লাগতো না, ইদানিং সীমাতের ছোঁয়া পেয়ে সুন্দর হয়ে যাচ্ছি। কালো মেঘে ভর করলো বিনির হৃদয়ে। তবে সে হেসে উড়িয়ে দিল। সিমাত একটু দূরেই দাঁড়িয়ে, বিনির হাতে হলুদের বাটি। সেটা থেকে একটু হলুদ নিল ইয়াজ। বিনি খুশি হলো। এমনটা চাচ্ছিল সে। সে ভেবেছিল ইয়াজ তাকে হলুদ লাগিয়ে দেবে, তবে এমনটা হলো না। ছেলেটা এগিয়ে গেল সিমাতের দিকে। সিমাত শাড়ি ঠিক করছিল। হুট করেই পেছন থেকে জড়িয়ে ধরল ইয়াজ। তারপর শক্ত হাতটা ঠেকিয়ে দিল রমণের তুলতুলে পেটে। ইয়াজের ছোঁয়ায় পাগল হবার মতন অবস্থা হলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আরো কাছে নিল ইয়াজ। তার হাতে থাকা হলুদ লেপটে যাচ্ছে মেয়েটার উদরে। পুরো দৃশ্যটা ঘটল বিনির চোখের সামনে। রাগে দুঃখে তার চোখে পানি চলে এলো। এর শাস্তি নিশ্চয়ই পেতে হবে সিমাতকে। পরের 2টা দিন ভালোই যাচ্ছিল। বিনি ইয়াজের মুখোমুখি হয়নি, কিংবা ইয়াজও সে সুযোগ দেয়নি। রিসেপশনের অনুষ্ঠান শেষ প্রায়, সকলে বাইরে আড্ডা দিচ্ছিল। ইয়াজের শরীর কিছুটা ক্লান্ত। সেই সাথে লোকজনের ভিড় তার পছন্দ নয়, সেজন্য নিজের ঘরে এসেছিল। মাথাটা হুট করেই কেমন ঘুরছিল। শাওয়ার নেওয়ার প্রয়োজন। বাথরুমে প্রবেশ করে চোখে মুখে পানি দিতেই দরজার পাশ থেকে শব্দ এলো। সে পেছনের দিকে তাকালো, দেখলো বিনি দাঁড়িয়ে। ইয়াজ চোখ মুখ শক্ত করে ফেলল। তোমার সমস্যা কি? এখানে কেন এসেছো? বিনি কথা বলল না। সে এগিয়ে এলো। ইয়াজের মাথা তখনও ঘোরাচ্ছে, চোখ মুখ কেমন হয়ে আসছে। বিনি, আই ওয়ার্নিং ইউ, তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করেছো। বিনি এবার হাসলো, তার হাসিতে রহস্য। তোমাকে পেলে আমি সব করতে রাজি জান। জাস্ট একবার, একবার ভালোবাসো আমায়। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না, ট্রাস্ট মি। শরীর ঠিক থাকলে এতক্ষণে বিনির গালে চড় পড়তো। তবে ইয়াজ নিজেকে ঠিক রাখতে পারছে না। তার মাথা ঘোরাচ্ছে, চোখ ঘোলাটে দেখাচ্ছে। বিনি ঝর্ণা ছেড়ে দিল। এতে ইয়াজ আর সে দুজনেই ভিজে গেল। পাতলা শাড়ি ভেদ করে ফুটে উঠল বিনির শরীর। ইয়াজ চোখ বন্ধ করে নিল। ইয়াজকে তার চাই, যে কোনো মূল্যেই চাই। সেজন্যই তো খাবারে বিশেষ 2 ধরনের মেডিসিন মিশিয়েছে। এতে করে ইয়াজ নিজের নিয়ন্ত্রণ হারাবে, শারীরিক উত্তেজনা বাড়বে। বিনি চট করেই তার শাড়ি খুলে ফেলল। ইয়াজের মনে হচ্ছে মেয়েটাকে খুন করে ফেলতে পারলে শান্তি মিলত। তবে এই মুহূর্তে ঠিক করে দাঁড়াতেও পারছে না সে। বিনি আরো কাছে এগিয়ে এলো। ইয়াজের হাত দুটা চেপে ধরল উদরে। ইয়াজ ঝটকা মেরে সরিয়ে দিল। জান, একবার ভালোবেসে দেখো, একবার ভালোবাসা দাও। আমি সীমাতের মতো গাধা নই, আমি অনেক ম্যাচিওর। ট্রাস্ট মি, সীমাতকে ভুলে যাবে। ইয়াজ শান্ত হয়ে দাঁড়ালো। এভাবে সে পারবে না। মেয়েটা তাকে কাবু করে ফেলছে। ইয়াজ নিজেকে সামলানোর চেষ্টা করছে, বারবার বিনিকে সরিয়ে দিচ্ছে। তবে বিনি থামছে না। সে ইয়াজকে নিয়ে বাথটবে চলে এসেছে। ইয়াজের বুকের উপর শুয়ে পড়েছে। এবার ইয়াজ তাকে 2 হাতে ধাক্কা দিল। মেয়েটা ছিটকে পড়ে সামলে নিল। নিজেকে পুরোপুরি অনাবৃত করতে যাবে, অমন সময় দরজা খোলার শব্দ হলো। দরজায় দাঁড়িয়ে সিমাত। বিনি চট করে প্ল্যান সাজালো। উঠে সে জড়িয়ে ধরল সিমাতকে, কান্নায় ভেঙে পড়ল। সীমাত, বাঁচা আমায়, বাঁচা বোন। উনি উনি আমার সর্বনাশ করতে যাচ্ছিল, বাঁচা বোন। সিমাত শান্ত স্থির। ইয়াজ নিজেকে কোনো মতেই উঠিয়ে নিল। সে চোখে তেমন কিছুই দেখতে পারছে না। বিনি তোয়ালে নিয়ে নিজেকে আড়াল করলো। এমন ভাব করছে যেন ইয়াজ তার এই হাল করেছে। সিমাতের 2 চোখে রাগ ঝরছে। সে নিজেকে ধরে রাখতে পারছে না। নিজের সবটুকু শক্তি প্রয়োগ করে বিনির গালে আঘাত করলো। বিনি ছিটকে পড়ল মেঝেতে। তুই আমার মারলি, আমায় মারলি তুই। তোর বর আমার সাথে নষ্টামি করতে চাইলো, আর তুই আমায় মারলি তুই।
বের হ, বের হ বিনি, আমাকে বাধ্য করিস না তোর জানটা বের করে নিতে। বিনি বুঝলো সিমাতকে বলে লাভ নেই, সে দ্রুত বেরিয়ে গেল। ইয়াজ কোনো মতে উঠে এসেছে। সিমাত তাকে দুহাতে জড়িয়ে ধরল। ইয়াজ নিজের হয়ে সাফাই গাওয়ার চেষ্টা চালালো না, কারণ ও জানে সিমাত তাকে ভুল বুঝেনি আর কখনোই বুঝবে না। শেষ রাতে ইয়াজের নেশাটা কেটে গেল। তার শরীরে শারীরিক উত্তেজনার ওষুধ পড়েছে বিধায় সে কিছুটা নিয়ন্ত্রণহীন হলো। সিমাত নিজেকে মেলে ধরেছে, মানুষটাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে। ঘুম ভেঙে দেখলো সিমাত চেয়ে আছে। ইয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে ভুল না বোঝার জন্য থ্যাঙ্কস সীমাত। সিমাত একটু হেসে বলল, আপনার কোনো দোষ নেই, দোষ আমার। আমি অপাত্রে কন্যা দান করেছি। ভুলে গিয়েছিলাম এত বছর ধরে যারা আমায় একটু ভালোবাসা দেয়নি তারা কেন হুট করেই ভালোবাসা দেবে। ইয়াজ কিছু বলল না, শক্ত করে জড়িয়ে ধরল বধূকে। তারপর গলার কাছটায় মুখ ঠেকিয়ে নিজের ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল। সীমা তো জড়িয়ে ধরল ওভাবে। এই যে মানুষটা তাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আগলে রাখে, তাকে ভুলে বোঝার সাধ্য কি সীমাতের আছে? রিসেপশনের পরের 2 দিন বাড়িতে মেহমান ছিল, আজ সবাই চলে যাচ্ছে। ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলো সবাই। সীমা ধীরে সুস্থে আস্তে খাবার বাড়ছে। ইয়াজ তাকে টেনে বসিয়ে দিল। খাও। পরে। না, এখনই। ছেলেটা জোরাজোরিতে খেতে হলো সীমাতকে। টেবিলের এক পাশে বিলকিস আর বিনি। পরিবেশ শান্ত, কিছুটা ভয় কমেছে বিনির। ও ভেবেছিল সম্মানের কথা চিন্তা করে ইয়াজ আর সীমাত বুঝে চুপ করে যাবে, তবে ওর ধারণা ভুল। সঠিক সময়ের অপেক্ষা ছিল ওরা। সীমাত খাবার খাওয়া শেষে উপরে উঠে গেল। সেদিকে তাকিয়ে রইল বিনি। তারপর আবারও খাওয়ায় মনোযোগ দিল। খানিক বাদে সীমাতকে দেখা গেল হাতে লাগেজ। সকলের দৃষ্টিতে বিস্ময়। ইয়াজ নিজেও অবাক হয়েছে। সে সীমাতের কথা ভেবে চুপ করে গিয়েছিল, তবে সীমাত যে ছেড়ে দেবে না এটা বুঝতে পারছিল না। আম্মা গাড়ি ঠিক করে দেয়া হয়েছে, তোমাদের রেল স্টেশনে পৌঁছে দেওয়া হবে। বিলকিস কিছুটা অপমান বোধ করলেন, উঠে দাঁড়ালেন, সকলে বিস্ময় নিয়ে তাকিয়ে। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস সীমাত? হ্যাঁ। সহজ সরল উত্তর। এবার বিনি জ্বলে উঠল। বড়লোক বাড়ির বউ হয়ে আমাদের ভুলে গেলি সীমাত। আমার মা তোকে কম যত্ন করেছে? এবার সীমাতের হাসি পেল। এরা কখনো যত্ন করেছে ওর? তবে ও চুপ রইল। পাশ থেকে কেউ কিছুই বলছে না, তারা ঘটনা বোঝার চেষ্টা করছে। তুই ঠিক করছিস না সীমাত, এত স্বার্থপর। স্বার্থপর, তবে তোর মতো নষ্ট না। মুখ সামলে কথা বল সীমাত, তুই ভুলে যাস না আমি কে। তুই তুই কে? তুই কেউ না। তুই হলি সেই মেয়ে যার ইজ্জতের মূল্য নেই, সোজাসুজি বললে পতিতা। এবার বিলকিস চটে গেলেন। উঠে এসে সীমাতকে থাপ্পড় দিতে চড়াও হলেন, তবে পারলেন না। ইয়াজ আটকে দিল। আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে আঘাত করতে যাওয়ার? বিলকিস রক্তিম চোখে তাকালেন। সীমাত ইয়াজের হাত আগলে ধরে দাঁড়ালো। এদের বের করে দিন, আমি মুখ দর্শন করতে চাই না। আর ওই নষ্টা মেয়ে যেন আমার 2 চোখের সীমানায় না আসে। নষ্টা কোথাকার! তুই কি ভেবেছিস তোর ওই নষ্ট শরীর দেখিয়ে আমার স্বামীকে কাবু করতে পারবি? বোম ফাটিয়ে দিল সীমাত। বিনি নিজের হয়ে কথা বলতে পারল না। অপমানে গা জ্বলে যাচ্ছে বিলকিসের। তিনি তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। সীমাত কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। ওকে আগলে নিল ইয়াজ, একদম বুকের সাথে মিশিয়ে বলল, এভাবে ভেঙে যেও না প্লিজ। ওরা এমন কেন? এমন কেন? ওরা আমাকে কেন ভালোবাসলো না? ইয়াজ লম্বা করে দম নিল। সীমাতের মাথায় হাত বুলিয়ে বলল, ওরা ভালোবাসিনি তো কি হয়েছে, আমি ভালোবাসি তো। এই যে সবাই সবাই তো ভালোবাসে তোমায়। সীমাত চুপ করে রইল। ইয়াজও তাই। মেয়েটাকে তার বাহুডারে আগলে রইল, যেন ছোট্ট কোনো পাখির ছানা। 2 বছর পর হাতে কিছু সময় পাওয়া গিয়েছে। রোহান, রুহি, সীমাত, ইয়াজ ঠিক করলো কোথাও একটা ট্যুর দেবে। সেই অনুযায়ী সমস্ত প্ল্যানও করছিল, তবে মাঝে বাধা হলেন ইয়াজের বাবা ইলিয়াস মাহমুদ। তার মতে বহুদিন হলো গ্রামের বাড়িতে যান না। ছেলেমেয়েরা এভাবে নিজের স্থানে না যাওয়া আসা করলে পরবর্তীতে নিজের শিকড়ে চিনবে না, তাই সকলে মিলে গ্রামে ঘুরতে যাবে। পরদিন ব্যাগ গুছে বের হলো সবাই। ইয়াজের পাশে বসে সীমাত। সে চারপাশের মুগ্ধতা অনুভব করছে। ইয়াজের দাদাবাড়ি রাজশাহীতে। পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট বড় সুন্দর লাগছে। সীমাত চেয়ে রইল। ওরা যখন পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়েছে। জোনাক পোকা খেলা করছে, কি সুন্দর লাগছে। সীমাত ধরার চেষ্টা করলো, তবে পারল না। সেটা দেখে ইয়াজ তার বড় হাতটায় কিছু জোনাকি পোকা আটকে নিল। সীমাত আগ্রহ ভরে তাকিয়ে ধীরে ধীরে হাত খুলতেই জোনাকি পোকা বেরিয়ে এলো। এ যে কি সুন্দর দৃশ্য! ওরা এমন মজা করতে করতে বেশ লেট হয়ে গেল। তখন প্রায় 8টা বাজতে চলেছে। শুনছেন পরিবেশ, চারপাশ স্তব্ধ। ইয়াজ দুহাতে আগলে নিল নিজ বধূকে। ভয় লাগছে?
ফিক করে হেসে ফেলল সিমাত। তারপর ইয়াজের বাহু আগলে ধরে বলল, হুম, আপনি ভুলে গেছেন আমি গ্রামের মেয়ে। ইয়াজ হাসল। বধূকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই চারপাশে মানুষের ভিড় লেগে গেল। মাহমুদ বাড়ির বড় ছেলে ইয়াজ, তাই তার যত্ন একটু বেশি। তার বউ এক্ষেত্রে তেমনই। সকলে খাওয়া দাওয়া করে গল্প শুরু করেছে। সীমা তো তাদের একজন। এদিকে ইয়াজ ক্লান্ত, লং ড্রাইভ করা শরীরে চাপ পড়েছে। তার রুম তৈরি, তবে সমস্যা এটা না, সমস্যাটা হচ্ছে সিমাত। সে সিমাতকে ছাড়া ঘুমাতে যাবে না। এদিকে সিমাত এত মানুষের থেকে উঠতেও পারছে না, তার নাকি লজ্জা লাগছে। এমন পরিস্থিতিতে নিজেই উপস্থিত হলো ইয়াজ। মেয়েলি আড্ডার মাঝখানে দাঁড়ালো পুরুষটা। কোনো ভালো মন্দ না বলেই বউকে কোলে তুলে নিল। তারপর বলল, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। এই নিয়ে একচোট হাসাহাসি হলো। সিমাত লজ্জায় মুখ লুকিয়েছে। রুমে এসে অভিযোগের শেষ নেই। এসব তোয়াক্কা করল না ইয়াজ। বধূকে নিয়ে বসালো খাটে, সোজাসুজি জড়িয়ে ধরল, একদম মিশিয়ে নিল বাহুডোরে। সিমাত থেমে রইল। শুধু ইয়াজি নয়, সিমাত নিজেও এই মানুষটার আলিঙ্গন ছাড়া ঘুমাতে পারে না। মনে হয় কি যেন নেই। রুহি আর রোহান নদীর ধারে এসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা নদীতে নামছে। কি যে ভালো লাগছে। সিমাতের ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আসলে ইয়াজ উঠতেই দেয়নি। ছেলেটা খুব বেশি সময় পায় না, তাই এই ধরনের ছুটিতে একটু বেশি ঘুমায়। সিমাত নদীর ধারে এসে লোভে পড়ল। তার গোসল করতে ইচ্ছে হচ্ছে, তবে সে বউ মানুষ, এভাবে নামতে পারবে না। তাই ওপর থেকেই দেখতে লাগলো। খানিক বাদে ইয়াজকে দেখা গেল হাতে লাইফ জ্যাকেট রুহির জন্য আনা হয়েছে। মেয়েটা সাঁতার পারে না, সবটা দ্রুত ঘটল। ওকে টেনে নামিয়ে নিল ইয়াজ। ঠান্ডা শীতল জলে পুরো শরীরে ভালো লাগা চেয়ে গেল। ইয়াজ আর সিমাত সমান তালে সাঁতার কাটছে। মাঝ নদীতে এসে মেয়েটার কোমর জড়িয়ে ধরল ইয়াজ। সিমাত চিৎকার করে উঠল। সে ভয় পেয়েছিল। আরে আপনি ভয় পাইয়ে দিয়েছেন। আমি জানতাম তুমি ভীতু। মোটেও না। মোটেও হ্যাঁ। না। হ্যাঁ। সিমাত এবার হাতের মাঝে পানি নিয়ে ইয়াজের চোখে মুখে ছিটিয়ে দিল। ইয়াজের দুষ্টুমিতে কম না, মেয়েটাকে জড়িয়ে ধরে একসাথে ডুব দিল। ডুব শেষে সিমাত হেসে ফেলল। ইয়াজও তাই। ওর ঘোর কাটতে না কাটতেই ভেজা ঠোঁটে স্পর্শ করলো ইয়াজ। সিমাত লজ্জায় শেষ। চারপাশে কত মানুষজন, কেউ যদি দেখে নিত। রাজশাহীতে ভীষণ ভালো সময় গিয়েছে সিমাতের, তবে বাড়ি ফিরতেই মনে হলো সে অসুস্থ। সেদিন সন্ধ্যায় অসুস্থতা আরো বেড়ে গেল। ইয়াজ অফিস থেকে ফিরে এসে দেখলো সিমাত নেতিয়ে পড়েছে। সে ডাক্তার ডাকলো, চেক আপ করা হলো। ইয়াজের ভয় হচ্ছিল খুব, তবে ওর ভয় কাটিয়ে ডাক্তার জানালো আহামরি কিছু নয়, শরীর কিছুটা দুর্বল, সম্ভবত জার্নির জন্যই এমনটা হয়েছে, যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। ইয়াজ যেন দম ফিরে পেল। সিমাত তার জীবনে আসার পূর্বে ঘর সংসার নিয়ে তেমন সে কখনোই ভাবেনি। ব্যক্তিগত জীবনকে সাজানোর কথা মাথায় আসেনি। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়েছিল। অথচ এখন মনে হয় এই মেয়েটা ছাড়া সে একেবারেই শূন্য। সেদিন খুব রাত। সিমাতের বড় মুড সুইং হলো। ওর ইচ্ছে হলো বারান্দায় বসে চাঁদ দেখবে। ইয়াজ ক্লান্ত ছিল, তবে ওর মুখে কোনো বিরক্ত রইল না। ও সিমাতকে নিয়ে বারান্দায় এলো, পাশাপাশি বসলো। মেয়েটা মাথা ঠেকালো ওর বাহুতে। ও আগলে ধরলো। তারপর দেখতে লাগলো রূপালি রঙা বিশাল চাঁদটাকে। ইয়াজের ভেতরটা শীতল হলো। ও তাকালো বধূর পানে। এক চিলতে হাসি ফুটে উঠল অধর জুড়ে। এই মেয়েটার জীবনে এক বিন্দু ভালোবাসা হয়ে ধরা দিয়েছে ইয়াজ। শেষ হয়েছে অপেক্ষার প্রতিটা প্রহর, এখন শুধু ভালোবাসার পালা।